লেখাগুলা বড় করা যাবে, এই লেখাটা? হ্যাঁ, এই যে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আছে লেখাগুলো। এটা লেখা বড় করলে তো একটা, এবার বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে এখন তো। এখন তাও এবার হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কি হলো? আচ্ছা না, আমরা করি, হ্যাঁ শোনো, ব্যাপারটা কিরকম হবে। তো এর আগের দিন আমরা কি পড়েছিলাম বলো? এর আগের দিন আমরা পড়েছিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি চলাচল করে? ইলেকট্রন, নাকি? ইলেকট্রন যেদিকে যায় ঠিক তার অপোজিটে কে যাবে? কারেন্ট প্রবাহ হবে, তড়িৎ প্রবাহিত হবে, তাই তো? তো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা আধান পড়েছিলাম, এই তড়িৎ প্রবাহের জন্য দায়ী কি? আধান। দু ধরনের আধান হয়, একটা হচ্ছে পজিটিভ আধান, একটা হচ্ছে নেগেটিভ আধান। এই পজিটিভ আধান আর নেগেটিভ আধান, এটার প্রবক্তা কে বলো তো? কে বলেছিল দু ধরনের আধান আছে? কেউ আমাকে উত্তর বলো, কালকেই তো করালাম। কে বলেছিল? বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি বলেছিলেন। এবার এবার ব্যাপারটা হচ্ছে, এই যে আধান বললাম, এই আধান কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে? আধান পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবার ধ্যান দিয়ে শুনবে, যেটা আজকে আমি বোঝাবো। ধরো, তড়িৎ প্রবাহের জন্য কি লাগবে? পরিবাহী কিন্তু লাগবে। উইদাউট পরিবাহী কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তাহলে এটা ধরো একটা পরিবাহী। পরিবাহী মানে কি বলেছিলাম এর আগের দিন? যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সেটাই পরিবাহী। সেটা হতে পারে তোমার কি? তামা, হতে পারে অ্যালুমিনিয়াম, তাই না? হতে পারে লোহা, হতে পারে হিউম্যান বডি। আর যার মধ্য দিয়ে কারেন্ট যাবে সেটাকে আমরা কি বলবো? পরিবাহী। তাহলে এই একটা আমি পরিবাহী ড্র করলাম, রাইট? এবার এই পরিবাহীর মধ্য দিয়ে কি যাচ্ছে? এই পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে হচ্ছে আধান। কি যাচ্ছে? আধান যাচ্ছে। এই পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে হচ্ছে আধান যাচ্ছে, আধান। তো আমি ধরলাম এই পরিবাহীর মধ্য দিয়ে টি সেকেন্ড পর্যন্ত আমি কাউন্ট করলাম। কত সেকেন্ড? টি সেকেন্ড পর্যন্ত কাউন্ট করলাম। টি সেকেন্ড পর্যন্ত কাউন্ট করার পর দেখলাম এই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হলো সেটা হচ্ছে কিউ। তাহলে টি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হয়েছে এই পরিবাহীর মধ্য দিয়ে? কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে, ঠিক? তাহলে এক সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হবে? তাহলে এক সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হবে? এক সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণটা কত হবে? কিউ বাই টি, তাই কি না? এবার প্রশ্ন হচ্ছে, পরিবাহীটা তাহলে এখানে তো এই পরিবাহীটা এর থেকে সরু হতে পারে? হ্যাঁ হতে পারে। পরিবাহীটা এর থেকে মোটা হতে পারে? হ্যাঁ দাদা হতে পারে। তো পরিবাহীটা কত মোটা হচ্ছে, কত সরু হচ্ছে, অর্থাৎ পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হচ্ছে, এই এরিয়াটা কত হচ্ছে, সেটা ডাস নট ম্যাটার। সেই পরিবাহীটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার ব্যাপার নেই। যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে। মোট কথা আমি দেখব যে ওই পরিবাহীটার মধ্য দিয়ে এক সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাকে বলা হবে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। কি বলা হবে? ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। আর তড়িৎ প্রবাহ মাত্রাকে কি দিয়ে ডিনোট করা হয়? তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে ডিনোট করা হয়। আই, তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে ডিনোট করা হয়। তাহলে আই মানে কি পেলাম বলো? আই মানে পেলাম হচ্ছে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে আই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? কিউ বাই টি। আই ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম কি? আই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে কিউ বাই টি। আই ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক? তাহলে আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। কিউ মানে হচ্ছে আধান, কিউ মানে হচ্ছে আধান, টি মানে হচ্ছে সময়। আধান, টি মানে হচ্ছে সময়।
তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশনটা বোঝা গেছে। তাহলে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ যাই হোক না কেন, তার মধ্য দিয়ে একক সময় কি পরিমাণ আধান যাচ্ছে সেটা হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। তো ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবে। দেখো তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন আমরা কি লিখেছি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, দেখো আমি লিখেছি যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ প্রস্থচ্ছেদটা কমও হতে পারে বেশিও হতে পারে, সেটা পরিবাহীটা বেশি মোটা হোক সরু হোক এটা কোনো ফ্যাক্ট করবে না। কি আমাদের দেখতে লাগবে, আমাদের দেখতে লাগবে প্রতি একক সময়, মানে প্রতি 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা 1 ঘন্টায়, মানে একক সময় কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর কি বলা হবে, তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলবে। দেখো তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো বলো? কারো কোনো সমস্যা নেই তো? তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই কি না? সুন্দর। এবার তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা দেখি, তড়িৎ প্রবাহ মাত্রা জেনারেলি আমরা যদি দেখি তাহলে দেখব যে তড়িৎ দুইভাবে প্রবাহিত হয়। এক তো হচ্ছে তড়িৎ প্রবাহের সময় তার দিকের কোনো পরিবর্তন হয় না, আরেক ধরনের তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দিকের পরিবর্তন হয়। কীরকম? কিছু তড়িৎ রয়েছে এইভাবে প্রবাহিত হয়, মানে তার অভিমুখের কন্টিনিউয়াসলি পরিবর্তন ঘটায়। তো এই ধরনের তড়িৎকে বলা হবে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট। আর আরেক ধরনের তড়িৎ প্রবাহ আছে যাদের ক্ষেত্রে অভিমুখের কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো ডিসি কারেন্ট। তোমরা বলো দাদা বিষয়টা ক্লিয়ার হলো না, আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। জাস্ট এতটুকু আগে মনে করো যে এসি কারেন্টের ক্ষেত্রে কি হবে, অভিমুখ পরিবর্তিত হবে, আর ডিসি কারেন্টের ক্ষেত্রে অভিমুখ পরিবর্তন তো হবে না, মানে অভিমুখ অভিমুখ কি হবে, চেঞ্জ হবে, অভিমুখ চেঞ্জ হবে। আর ডিসি কারেন্টের ক্ষেত্রে কি হবে, অভিমুখ চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, অভিমুখ চেঞ্জ হবে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, ধরো এই হচ্ছে ভাই একটা ফ্যান, কি করে আঁকবো, হ্যাঁ আঁকি না, কোনো রকম আঁকলেই হবে, 3টা পাখা আঁকতে পারলেই তো ফ্যান হয়ে গেল না? ঠিক ঠিক, এই হচ্ছে একটা ফ্যান। এবার তুমি এখানে একটা ব্যাটারি নিয়েছো, আমি বললাম এইটা একটা ব্যাটারি, তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল আছে, ব্যাটারির আবার নেগেটিভ টার্মিনাল আছে, তাই না? তুমি কি করেছো, এখানকার মোটরের সাথে তুমি ওয়্যার লাগিয়েছো, একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ, দেখবে যে পাখাটা ধরো এই এই অভিমুখে ঘুরছে, এইদিকে ঘুরছে, ঠিক? তুমি পরক্ষণে কি করলে, এই টার্মিনালটাকে চেঞ্জ করলে, করে যেখানে তুমি মানে এই তার দুটাকে ইন্টারচেঞ্জ করলে, কি করলে তুমি একটা কাজ করলে যে না, এই বিষয়টা করলে, ধরো পজিটিভ টার্মিনালে যে তারটা লাগিয়েছো সেটা এবার নেগেটিভ টার্মিনালে লাগিয়ে দিলে, আর যেটা নেগেটিভ টার্মিনালে লাগিয়েছো সেটা হচ্ছে তুমি পজিটিভ টার্মিনালে লাগিয়ে দিলে। সেই অবস্থায় যদি আমরা ফ্যানটাকে লক্ষ্য করি, তাহলে প্রথমে এই অভিমুখে ঘুরেছিল কিনা, এবার দেখবো অভিমুখটাকে চেঞ্জ করে দিল, অভিমুখ চেঞ্জ হয়ে গেল। তার মানে কি হলো, এই পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল যখনই তুমি এটা চেঞ্জ করে দিও তাহলে অভিমুখটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কি না? কিন্তু কিন্তু তুমি যদি আমাদের বাড়িতে যে কারেন্ট আছে, যে কারেন্টে আমাদের লাইট জ্বলছে, টিভি চলছে, ল্যাপটপ চলছে, অর্থাৎ আমি ব্যাটারি ছাড়া যে কারেন্টের কথা বলছি, বুঝতে পারছো? সেখানে তুমি দেখবে যে তুমি অনেক সময় সকেটের মধ্যে মোবাইল চার্জার তুমি সকেটের মধ্যে লাগাচ্ছ। তো প্রথম দিকে মোবাইল চার্জারটা ধরো তুমি তোমার মোবাইল চার্জারটা এরকম আছে, দুটা টার্মিনাল আছে, প্রথমে তুমি এইভাবে লাগিয়েছো, ঠিক? আরেকবার কি করলে, এটাকে তুমি ঘুরিয়ে নিলে তুমি উল্টা দিক থেকে লাগালে, তবুও দেখবে যে দুই ক্ষেত্রে চার্জ হচ্ছে। প্রথমবার যেভাবে লাগিয়েছো তাতে চার্জ হচ্ছে, সেকেন্ড টাইম তুমি যেভাবে মানে উল্টে দিয়ে লাগাচ্ছ তবু কিন্তু চার্জ হবে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল বলে কিছু নাই।
এখানে যেটাই পজিটিভ পরক্ষণে সেটাই নেগেটিভ, এখন যেটা নেগেটিভ পরক্ষণে সেটাই পজিটিভ। ব্যাপারটা এরকম, মানে এটা অল্টারনেট হতে থাকে কন্টিনিউয়াসলি, এটা অল্টারনেট হতে থাকে কন্টিনিউয়াসলি। তো এই ধরনের কারেন্ট যার মধ্যে কন্টিনিউয়াসলি কী হবে, অল্টারনেট হবে, কারেন্টটা কী হবে, অল্টারনেট হবে, এখন পজিটিভ পরে নেগেটিভ, এখন পজিটিভ পরে নেগেটিভ। তো সেই ধরনের কারেন্টকে বলা হবে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, এসি প্রবাহ। আর ব্যাটারির যদি কারেন্ট বলি, ব্যাটারির কারেন্টের ক্ষেত্রে কি হয়, ব্যাটারির কারেন্টের ক্ষেত্রে তোমার এই ডিরেকশনে চলছে তো ফ্যানটা এই ডিরেকশনেই চলবে, ঠিক আছে, কিন্তু যখন তুমি টার্মিনাল চেঞ্জ করবে তখন ডিরেকশন চেঞ্জ হবে। অর্থাৎ এখানে পজিটিভ তো পজিটিভই থাকে, নেগেটিভ তো নেগেটিভই থাকে, অর্থাৎ এখানে অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না। তো এই ধরনের কারেন্টকে বলা হবে ডিসি কারেন্ট অর্থাৎ ডিরেক্ট কারেন্ট। তাহলে কারেন্ট কত ধরনের, কারেন্ট দাদা দু ধরনের, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? কারেন্ট কত ধরনের, কারেন্ট দু ধরনের, একটা হচ্ছে এসি কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট। তো এসি কারেন্ট কাকে বলবো, এসি কারেন্ট কাকে বলবো, যে কারেন্টের ক্ষেত্রে কি হবে, অভিমুখের পরিবর্তন ঘটবে। যেমন আমি এখানে লিখে দিয়েছি দেখো, যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে, নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তাকে কি বলা হবে, তাকে পরিবর্তী প্রবাহ বলে। আর সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট কাকে বলে, যেমন ব্যাটারির কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট। যে তড়িৎ প্রবাহ সবসময় একই অভিমুখে হয় তাকে সমপ্রবাহ বলে। তাহলে কত ধরনের হয়, দু ধরনের, একটা হচ্ছে এসি আর এটা হচ্ছে ডিসি। তাহলে এতদূর ক্লিয়ার হয়েছে কারেন্ট কত ধরনের বলো, কারেন্ট কত ধরনের বলো কেউ আমাকে, কত ধরনের কারেন্ট হয় বলো আমাকে, কত ধরনের কারেন্ট হয় বলো, কত ধরনের কারেন্ট হয়, দু ধরনের কারেন্ট হয়, দু ধরনের। একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে, একটা এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে, নেক্সট। তো আমরা কি পেলাম, আমরা যেটা দেখলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই, আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা পেলাম কি না, আই ইকুয়াল টু কিউ বাই টি, এটা তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পেয়েছি, এটা হচ্ছে সম্পর্ক, তাই তো। আচ্ছা, এবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রার একক জানার চেষ্টা করি। তড়িৎ প্রবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হবে, ইউনিট কি হবে, ধ্যান দেখো। তড়িৎ প্রবাহ মাত্রার একক জানার জন্য তোমার কিউ এর একক লাগবে। কিউ মানে কি, কিউ মানে আধান, আর আধানের সিজিএস পদ্ধতিতে একক কি আর এসআই পদ্ধতিতে একক কি, কেউ আমাকে বলো, কালকে ওই জন্য পড়িয়েছি এগুলা, ক্লাস পরপর করলেই তবেই বুঝবে। সিজিএস পদ্ধতিতে ইউনিট কি বলেছিলাম, এসআই পদ্ধতিতে ইউনিট কি বলেছিলাম, বলো যারা রেগুলার ক্লাস করছো। সিজিএস পদ্ধতিতে ইউনিট কি বলেছিলাম আর এসআই পদ্ধতিতে ইউনিট কি বলেছিলাম? দাদা এসআই তে কুলম। এসআই তে কুলম, ঠিক, এসআই তে কুলম, আর সিজিএস হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তাই না? তো কুলম, কুলম আর সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি, কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক, কুলম পার সেকেন্ড। এই কুলম পার সেকেন্ডেরই আরেকটা নাম আছে, এই কুলম পার সেকেন্ডের আরেকটা নাম হচ্ছে অ্যাম্পিয়ার। কি নাম বললাম, অ্যাম্পিয়ার, এটাকে এ দিয়ে লেখা হয়। তো তার জন্য আমরা পড়ি তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাকচুয়ালি কুলম পার সেকেন্ডেরই, কুলম পার সেকেন্ডেরই অপর নাম, কুলম পার সেকেন্ডেরই অপর নাম হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়ে গেল, তড়িৎ প্রবাহ মাত্রার একক হয়ে গেল কিন্তু অ্যাম্পিয়ার। বোঝা গেল সবার? তাহলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা আর আধানের মধ্যে সম্পর্ক কি সেটা দেখলাম, তড়িৎ প্রবাহ মাত্রার একক কিন্তু আমরা এখানে দেখলাম। নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটাকে ব্যবহার করব, যে যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করব, সেই যন্ত্রটার নাম হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটার যন্ত্রের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মাপব। তবে তবে
কোনো বর্তনীর মধ্যে, কোনো সার্কিটের মধ্যে কারেন্ট আছে কি না সেই কারেন্টের অস্তিত্ব নির্ধারণ করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে গ্যালভ্যানোমিটার। তাহলে গ্যালভ্যানোমিটার এই যন্ত্রটা ব্যবহার করা হবে অস্তিত্ব পরিমাপের জন্য, অস্তিত্ব আছে কিনা সেটা জানার জন্য। আর অ্যামমিটার ব্যবহার করা হবে ডিরেক্ট কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা পরিমাপ করার জন্য। বুঝতে পারছো আমি কি বলছি? ব্যাপারটা এরকম করে নিতে পারো। যেমন ধরো এই হচ্ছে একটা ব্যাটারি, এই হচ্ছে একটা ব্যাটারি, এর সাথে তুমি কানেক্ট করে দিয়েছো একটা বাল্বকে, বাল্বকে কানেক্ট করে দিয়েছো ওয়্যার দিয়ে, ঠিক? তো এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা, ধরো ব্যাটারিটার তোমার ব্যাটারিটার মধ্যে ধরো চার্জ নেই, চার্জ যদি না থাকে তাহলে তো কারেন্টে যাবে না। কারেন্টে যদি না থাকে, কারেন্টে যদি না যায় তাহলে কিন্তু তুমি কারেন্ট যদি না যায় তাহলে তুমি কিন্তু এর পাশে যে গ্যালভ্যানোমিটার যন্ত্রটাকে, গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে এখানে তুমি টেস্ট করতে পারবে যে এর মধ্য দিয়ে কি যাচ্ছে না, কারেন্ট কিন্তু যাচ্ছে না। গ্যালভ্যানোমিটার যন্ত্রের সাহায্যে দেখতে পাবে এর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে না। অর্থাৎ কারেন্ট কোনো সার্কিটের মধ্য দিয়ে যাচ্ছে কিনা বা তারের মধ্য দিয়ে যাচ্ছে কিনা সেটার টেস্ট করার জন্য তুমি যে যন্ত্রটা ব্যবহার করবে সেটা হচ্ছে গ্যালভ্যানোমিটার, রাইট? এবার তুমি চাচ্ছ যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ভালো কথা, চেক করলা কারেন্ট যাচ্ছে, ভালো কথা। এবার তুমি চাচ্ছ যে কি পরিমাণ কারেন্টে যাচ্ছে, কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 12 এম্পিয়ার, কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের পরিমাণটাকে মাপার জন্য, কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করবে সেটার নাম হচ্ছে অ্যামমিটার। তাহলে অ্যামমিটারের সাহায্যে কি করা হয়, তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপ করা হয় কি পরিমাণ যাচ্ছে, আর তড়িৎ প্রবাহ কোনো সার্কিটের মধ্য দিয়ে হচ্ছে কিনা সেটা চেক করার জন্য তুমি যে যন্ত্রটা ব্যবহার করবে সেটার নাম হচ্ছে গ্যালভ্যানোমিটার। এবার প্রশ্ন হচ্ছে কেন আমি অ্যামমিটার দিয়ে কেন কেন আমি চেক করব না? অ্যামমিটার লাগালে না বোঝা পাবো, যদি রিডিং দেখায় তাহলে তো দেখাবেই রিডিং যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমি গ্যালভ্যানোমিটার আবার ব্যবহার করতে যাব কেন? প্রশ্ন এখানে হচ্ছে। ব্যাপারটা এইরকম যে অ্যামমিটার না, স্বল্প পরিমাণ যদি কারেন্ট প্রবাহিত হয়, খুব অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় কোনো সার্কিটের মধ্য দিয়ে, কোনো ওয়্যার বা তারের মধ্য দিয়ে, তাহলে কিন্তু অ্যামমিটার ধরতে পারে না। কিন্তু গ্যালভ্যানোমিটার সামান্য থেকে সামান্যতর, তার থেকে সামান্যতম যদি কারেন্ট প্রবাহিত হয় তবু কিন্তু গ্যালভ্যানোমিটার কাটারের বিক্ষেপ দেখায়। অর্থাৎ গ্যালভ্যানোমিটার যন্ত্র এমনই একটা যন্ত্র যার মধ্য দিয়ে কোনো সার্কিটের মধ্য দিয়ে সামান্যতম কারেন্ট যায়, তাহলে সেটাকে কিন্তু সে ডিটেক্ট করতে পারে। তাহলে কোনো সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা তার অস্তিত্ব প্রমাণ করার জন্য আমরা জেনারেলি কি ব্যবহার করব, গ্যালভ্যানোমিটার। অ্যামমিটার কিন্তু নয়, অ্যামমিটার স্বল্প কারেন্টকে ধরতে পারে না। বুঝতে পেরেছো? তো পরিমাপ নির্ধারণ করতে আমরা কি ব্যবহার করব, আমরা গ্যালভ্যানোমিটার কিন্তু ব্যবহার করে থাকব। দেখো এতদূর পর্যন্ত বোঝা গেছে সবার যা যা পড়ালাম? আচ্ছা, নেক্সট আমাদের যেটা করতে লাগবে, দেখো এখানে যে ব্যাপারটা হচ্ছে কিছু পরিবাহী আছে যার মধ্য দিয়ে তড়িৎ সহজে যেতে পারে, কিছু পরিবাহী আছে যার মধ্য দিয়ে তড়িৎ একদমই যায় না, কিছু পরিবাহী এমন আছে যার মধ্য দিয়ে তড়িৎ বা কারেন্ট যায় কিন্তু অত বেশিও না অত কমও না, আর কিছু পরিবাহী আছে যার মধ্য দিয়ে কারেন্ট একদম ফাস্ট প্রবাহিত হয় এবং অতি হাই কোয়ালিটি মানে উচ্চ মানের এবং অনেক বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। তো সেই অনুযায়ী অর্থাৎ পরিবাহিতার ভিত্তিতে আমরা পদার্থকে চারটা শ্রেণীতে ভাগ করেছি। এক তো হচ্ছে যার মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে, যেমন সোনা, রূপা, তামা, গ্রাফাইট এর মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে। এদেরকে বলা হচ্ছে কন্ডাক্টর বা সুপরিবাহী। কিন্তু কাঠ, রাবার, কাঁচ, ইবোনাইট এদের মধ্য দিয়ে তড়িৎ একদমই চলাচল করতে পারে না, এদেরকে বলা হচ্ছে অন্তরক, ইনসুলেটর। আর যদি আমরা সিলিকন, জার্মেনিয়ামের কথা বলি, সিলিকন, জার্মেনিয়াম এদের মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে কিন্তু না খুব বেশি না খুব কম, অর্থাৎ সুপরিবাহী আর হচ্ছে অন্তরকের ঠিক মাঝামাঝি ধর্ম এ রয়েছে, না খুব বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না খুব কম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এদেরকে বলা হচ্ছে পরিবাহী, কিন্তু কি ধরনের পরিবাহী, অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর। আর কিছু পরিবাহী এমন আছে যেমন ধরো পারদ, সীসা, ফুলারিন এদের মধ্য দিয়ে মানে অনেক বেশি পরিমাণের তড়িৎ প্রবাহিত হয়, এদেরকে বলা হয় সুপার কন্ডাক্টর অর্থাৎ অতি পরিবাহী, রাইট? তাহলে আমরা পরিবাহীকে কত
কতগুলি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করব অথবা কতগুলি ক্যাটাগরিতে ভাগ করব সেটা আমরা কিন্তু এখানে দেখলাম। নেক্সট, তারপর দেখো এর আগের দিন আমরা এটা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ আধান, পজিটিভ আধান নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়? বিভব বলা হয় না? মনে আছে রাখি? এর আগের দিন পড়লাম যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয়? ওই বিন্দুর বিভব বলা হয়। ডিটেল আমরা পড়লাম। তো যারা এর আগের দিনের ক্লাসটাকে দেখো নাই তারা কিন্তু রেকর্ডেড অবশ্যই দেখে নেবে, না হলে কিন্তু ইন্টার কানেক্ট অবশ্যই করতে পারবে না, আমি কিন্তু বলে দিচ্ছি, অসম্ভব ইন্টার কানেক্ট করা। আর কালকের জিনিস আজকে বোঝানোও যাবে না, তো ওটা দেখে নেবে, তারপরে এটাকে দেখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে কাজে দেবে। আচ্ছা, এবার দেখো এখানে তড়িৎ বিভব তো পড়লাম, তার অসীম দূরত্ব থেকে যে পরিমাণ আনতে। এবার তড়িৎ বিভবের একক কি? তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভবের একক কি? তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। তো কালকে আমরা কি পড়েছিলাম? ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, তাই কি না? ডাব্লিউ ইকুয়াল টু কি পড়েছিলাম বলো তো? না, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি কেন বললাম? ডাব্লিউ ইকুয়াল টু কি বলছে? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। হ্যাঁ, কিউভি তো ছিল, কিউভি, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি ছিল, রাইট। এটা আমরা কালকে পড়েছিলাম, যারা দেখো নাই আগের ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে। এটা আমি আর ডিটেলসে গেলাম না। পরে দেখো, আচ্ছা, এটা আমরা কালকে পড়িয়ে দিয়েছিলে, 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়, তাকে বলা হয় 1 ভোল্ট। আর পৃথিবীর বিভবকে সবসময় কত ধরা হয়? 0 ধরা হয়। এটা আমরা কিন্তু কালকে ডিটেলস পড়েছিলাম। আচ্ছা, এটা আমরা পরে পড়বো নেক্সট ক্লাসে। এবার এটাকে দেখো, এটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো এখন, খুব ভালো মতো শুনবে আগে, হ্যাঁ? তো তার আগে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, এই এক্সাম্পলটাকে ভালো করে বোঝো। আচ্ছা চলো এখানে বোঝাই, এটাতে বোঝাই, এটাতে জায়গা আছে, তারপরে ওটাতে করাবো। শোনো, ব্যাপারটা হচ্ছে আমি বলছি এরকম, এখানে একটা ট্যাঙ্ক রেখেছো, ঠিক? নিচে তুমি আরেকটা ট্যাঙ্ক রেখেছো, দুটা ট্যাঙ্কের মধ্যে পাইপ দিয়ে জল রেখেছো, এই ট্যাঙ্কের মধ্যে জল রেখেছো, তুমি এই ট্যাঙ্কের এই ট্যাঙ্ক খালি আছে, এবার এর একটা পাইপ দিয়ে তুমি এটাকে কানেক্ট করলে, বলো তো এই এই ট্যাঙ্ক থেকে এখানে জল আসবে কি আসবে না? জল আসবে, ঠিক? তাহলে এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে কিন্তু জল আসবে, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখানে ট্যাঙ্কে জল আসার ক্ষেত্রে একটা স্পিড অবশ্যই থাকবে। ধরো ধরো 3 সিসি পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 3 সিসি জল আসছে, আমি ধরে নিলাম। এবার তুমি এক কাজ করছো যে ট্যাঙ্কটাকে আরো বেশি উপরে বসালে, আরো বেশি উপরে বসালে, এই ট্যাঙ্কটাকে আরো বেশি উপরে বসালে, আর এইটাকে তুমি আরো বেশি নিচে নামিয়ে দিলে, আরো বেশি তুমি নিচে নামিয়ে দিলে, তাহলেই তুমি দেখবে এখান থেকেও কিন্তু জল আসছে, বাট এবার জলের স্পিড বেড়ে গেছে। জলের স্পিড তুমি দেখবে যে বেড়ে গেছে, বেশি পরিমাণ জল এখানে আসছে। কি হবে সেক্ষেত্রে? হয়তো তুমি এখানে দেখবে 5 সিসি পার সেকেন্ড, 1 সেকেন্ডে 5 সিসি, 1 সেকেন্ডে 5 সিসি পরিমাণ জল আসছে। এবার তুমি যদি ডিস্টেন্সটাকে আরো বাড়িয়ে দাও, অর্থাৎ একটা ট্যাঙ্কে তুমি যদি আরো উপরের দিকে রাখো, আরো বেশি উপরের দিকে রাখো, আরো বেশি উপরের দিকে রাখো, এটাকে যদি আরো বেশি নিচের দিকে রাখো, তাহলেই তুমি দেখবে যে এখান থেকে এখানে জল আসবে, কিন্তু আরো ফাস্ট আসবে। এখান থেকে এখানে জল আসবে কিন্তু আরো ফাস্ট আসবে, সেক্ষেত্রে হয়তো 7 সিসি পার সেকেন্ড এই পরিমাণ জল আসবে 1 সেকেন্ডে। তো বলো কার ক্ষেত্রে জলের প্রবাহটা বেশি হলো? কোন কেসটা? ফার্স্ট কেস, সেকেন্ড কেস নাকি থার্ড কেস? আমি এটাকে 1 নাম্বার কেস বলছি, এটাকে আমি 2 নাম্বার কেস বললাম, এটাকে আমি 3 নাম্বার কেস বললাম। বলো কোন কেসটাতে ফার্স্ট আসছে?
কোন কেসটাতে জল ফার্স্ট আসছে? ফার্স্ট কেস, সেকেন্ড কেস নাকি থার্ড কেস? 3 নাম্বার। 3 নাম্বার কেস, থার্ড। থার্ড কেসের ক্ষেত্রে। তো এক্ষেত্রে বিষয়টাকে ভাববে, ধ্যান দিয়ে শুনবে। ধরো এই জলকে এই জলকে তুমি কম্পেয়ার করো কার সাথে? আধানের সাথে। জলকে তুমি কম্পেয়ার করো আধানের সাথে, আধান, ঠিক? তার মানে ধরো জল আসছে না, ধরো আধান আসছে, আর এইটাকে পাইপ হিসাবে নয়, এটাকে কম্পেয়ার করো পরিবাহী হিসাবে। এটাকে কম্পেয়ার করো পরিবাহী হিসাবে। একটা পরিবাহী, কোন একটা তার মধ্যে দিয়ে কি আসছে? পাইপের মধ্যে দিয়ে জল আসে, তার পরিবাহীর মধ্যে দিয়ে কি আসছে? আধান আসছে, ঠিক? এবার দেখো, বলো তো কখন ফার্স্ট জল আসছে, কখন বেশি পরিমাণ জল আসছে? যখন কিন্তু দুইটার মধ্যে ডিস্টেন্স বেশি হচ্ছে। তো এখানে প্রথম কেসটার মধ্যে এইটা এখানে বসানো হয়েছে, এটা এখানে বসানো হয়েছে, তো এদের মধ্যে ডিস্টেন্স এটা ছিল, ডিস্টেন্স এটা ছিল, দূরত্ব এটা ছিল, উচ্চতার পার্থক্য এটা ছিল, উচ্চতার পার্থক্য এটা ছিল। আর এই দুটার মধ্যে উচ্চতার পার্থক্য কি ছিল? এখানে এটা ছিল, এখানে এটা ছিল। এদের মধ্যে উচ্চতার পার্থক্য এটা ছিল, এদের মধ্যে উচ্চতার পার্থক্য এটা ছিল। আর এই দুটার মধ্যে উচ্চতার পার্থক্য এখান থেকে শুরু করে, দাঁড়াও, বাঁকা হয়ে যাচ্ছে কেন? এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত উচ্চতার পার্থক্য। এবার তুমি এই উচ্চতার পার্থক্যটাকে কম্পেয়ার করো, এই উচ্চতার পার্থক্যটাকে কম্পেয়ার করো, এখানে একটা, মানে এই দুটা ট্যাঙ্ককে ভোল্টেজ হিসেবে ভাবো, এই দুটা ট্যাঙ্ককে বিভব হিসেবে ভাবো। এটা একটা, এখানে একটা বিভব, বিভব, এখানে বিভব। তো দেখো, আর এই ডিস্টেন্সটা, মানে এই দুটা ট্যাঙ্কের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ভাবো যে বিভব পার্থক্য হিসাবে। কিসে ভাববে? বিভব পার্থক্য। বলো তো, উচ্চতার পার্থক্য বেশি হলে জল যেমন বেশি আসবে, ঠিক একই রকম ভাবে বিভব পার্থক্য যত বেশি হবে না, পরিবাহীর মধ্য দিয়ে তত বেশি পরিমাণ কারেন্ট আসবে। তাহলে তোমরা আমাকে বলো, যদি বিভব পার্থক্য বেশি হয়, তাহলে প্রবাহিত কারেন্টের পরিমাণটা বেশি হবে না কম হবে? বলো, কারেন্ট বেশি প্রবাহিত হবে নাকি কম প্রবাহিত হবে বলো? জল এখানে যেমন কম পরিমাণ প্রবাহিত হয়েছে, অর্থাৎ বিভব পার্থক্য কম, তার থেকে এখানে বিভব পার্থক্যটা হচ্ছে বেশি, অর্থাৎ ডিস্টেন্স বেশি, অর্থাৎ বিভব পার্থক্য বেশি, বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখানে বিভব পার্থক্য আরো বেশি, এখানে আরো বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি বাড়বে, বিভব পার্থক্য যত বেশি বাড়বে, কারেন্ট তত বেশি পরিমাণ প্রবাহিত হবে। এবার তোমাদের আমি একটা কেস বলছি, ব্যাপারটা এরকম, ধ্যান দিয়ে দেখো। আমি বলছি, ধরো এই হচ্ছে একটা পরিবাহী, এই একটা পরিবাহী আমি নিলাম। নেক্সট আরেকটা আমি পরিবাহী নিচ্ছি, নেক্সট আরেকটা আমি পরিবাহী নিচ্ছি। আমি এখানে 3টা পরিবাহী নিলাম, রাইট? তো এই পরিবাহীর ক্ষেত্রে ধরলাম এই প্রান্তের বিভব হচ্ছে 3 ভোল্ট, এখানকার হচ্ছে 5 ভোল্ট, এটা আমি বললাম 4 ভোল্ট, এটাকে করে দিলাম হচ্ছে আমি 6 ভোল্ট, এটাকে করলাম আমি 5 ভোল্ট, এটাকে বললাম আমি 7 ভোল্ট। তুমি বলো কোথায় ভোল্টেজের পার্থক্যটা বেশি? কোথায় ভোল্টেজের পার্থক্যটা বেশি? ভোল্টেজ ডিফারেন্স কোথায় বেশি? ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স মানে হচ্ছে বিভব পার্থক্য কোথায় বেশি? ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ বিভব পার্থক্য, বিভব পার্থক্য কোথায় বেশি? কোথায় বেশি বলো? এখানে বিভব পার্থক্য কত? এখানে 5 ভোল্ট, এখানে 3 ভোল্ট, বিভব পার্থক্য কত? 2 ভোল্ট। এখানে 6 ভোল্ট, এখানে 4 ভোল্ট, বিভব পার্থক্য কত? 2 ভোল্ট। এখানে 7 ভোল্ট, এখানে 5 ভোল্ট, বিভব পার্থক্য কত? 2 ভোল্ট। তো বিভব পার্থক্য যদি সেম হয়, তাহলে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু বিভব পার্থক্য যদি কোথাও বেশি কোথাও কম হয়, যেমন ধরো আমি বললাম এটা হচ্ছে আরেকটা 3টে, আরো আমি এক্সাম্পল নিচ্ছি ব্যাপারটা বোঝার সুবিধার্থে। ধরো এখানে আমি বললাম 3 ভোল্ট, এটা বললাম 4 ভোল্ট, এটা বললাম 3 ভোল্ট, এটা বললাম 7 ভোল্ট, এটা বললাম 3 ভোল্ট, এই প্রান্তটা এটাকে আমি নিলাম 10 ভোল্ট। বলো এখানে বিভব পার্থক্য কত? 1 ভোল্ট।
এখানে বিভব পার্থক্য কত হচ্ছে 7 ভোল্ট আর 3 ভোল্ট, বিভব পার্থক্য কত 4 ভোল্ট। এখানে 10 ভোল্ট, এখানে 3 ভোল্ট, বিভব পার্থক্য কত 7 ভোল্ট। তো দেখা যাবে এর মধ্য দিয়ে কারেন্ট ফার্স্ট আসবে, এর মধ্য দিয়ে যে কারেন্ট আসবে সে কারেন্ট কিন্তু ফার্স্ট আসবে, এর মধ্য দিয়ে কারেন্ট আসবে ফার্স্ট, এখান থেকে কারেন্ট ফার্স্ট আসবে, এর মধ্যে দিয়ে কারেন্ট আসবে বা স্লো আসবে, স্লো। আর এর মধ্যে দিয়ে কারেন্ট আসবে কিন্তু মানে মিডিয়াম মিডিয়াম রেঞ্জে, মিডিয়াম। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে কারেন্ট কখন ফার্স্ট প্রবাহিত হয়? যখন কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স বেশি হবে, তখন কারেন্ট ফার্স্ট আসবে। আর যদি দুই প্রান্তের বিভব পার্থক্যটা কম হয় তাহলে কারেন্ট আসবে বাট স্লোলি আসবে। এতদূর পর্যন্ত বোঝা গেছে সবার? বলো, এতদূর পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমি কি বোঝাতে পারলাম এতদূর পর্যন্ত? বলো, বুঝতে কি পারলে আমি যতদূর বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তার মানে বিভব পার্থক্যকে আমি ভি দিয়ে লিখব। এবার তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে লিখি। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, মানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটাকে আমরা আই দিয়ে লিখি। তাহলে বলো তো বিভব পার্থক্য যদি বাড়ে, বিভব পার্থক্য যদি বাড়ে তাহলে আই বেশি পরিমাণ প্রবাহিত হবে না? আই বেশি প্রবাহিত হবে। আর বিভব পার্থক্য যদি কমে তাহলে আই কম প্রবাহিত হবে। তাহলে বিভব পার্থক্য বাড়লে আই বাড়ছে, বিভব পার্থক্য কমলে আই কমছে। তো এদের মধ্যে রিলেশন কি, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? বলো, কি রিলেশনে আছে? ভি ও আই এর মধ্যে কি সম্পর্ক? ভি ও আই এর মধ্যে কি সম্পর্ক? সমানুপাতিক। মধ্যে সমানুপাতিক। এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তবে তবে এটা ডিপেন্ড করে যে এটা ডিপেন্ড করে আরো কিছু ফ্যাক্টরের উপর। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? এক তো হচ্ছে তুমি কোন পরিবাহী নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে, কোন পরিবাহী নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে যে কারেন্ট কি পরিমাণ যাবে না যাবে। তো কার কার উপর ডিপেন্ড করে ওটা আমরা এক ঝলকে দেখে নিই আগে। চলো কার কার উপরে ডিপেন্ড করবে আগে দেখি নি। চলো এখানে রাখি নাই, হ্যাঁ এই এই শীটের মধ্যে রাখছি। দেখো কার কার উপরে ডিপেন্ড করে, শোনো। না রোধ কেন বললাম, আচ্ছা ওখানে বলে দিই, লিখি নাই তার মানে। দেখো ওটা পরিবাহীর উপর ডিপেন্ড করে। তুমি যদি সিলভার নাও সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রাটা অবভিয়াসলি বেশি হবে, কারণ সিলভার বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বেস্ট কন্ডাক্টর মানে খুব ভালো প্রবাহিত হয় তড়িৎ, মানে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বাট সেই জায়গায় তুমি যদি তামা নাও তাহলে অত ভালো কন্ডাক্টর কিন্তু হবে না, বা নিকেল যদি নাও সেক্ষেত্রে কিন্তু অত ভালো কন্ডাক্টর হবে না। বুঝতে পেরেছো? তো সেটা ডিপেন্ড করছে তোমার কন্ডাক্টরের উপরেও যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না হবে। তবে তবে বিভব পার্থক্য বাড়লে আই বাড়বে, বিভব পার্থক্য কমলে আই কমবে। সেই বিষয়টা তুমি ভালো মতো এক্সামিন কখন করতে পারবা? যখন পুরো এক্সপেরিমেন্টটা তুমি একই পরিবাহীর উপর করবা। অর্থাৎ তুমি সিলভারের উপর এক্সপেরিমেন্ট করছো তো সিলভারের উপরেই করছো। তুমি এক্সপেরিমেন্টটাকে তামার তারের উপর করছো, তুমি যদি পুরো এক্সপেরিমেন্টটাকে তামার তারের উপরেই করো তাহলে কিন্তু এই রেজাল্টটাকে তুমি দেখতে পাবে যে যদি বিভব পার্থক্য বাড়ানো হয় সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, আর বিভব পার্থক্য কমলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু কমবে। ক্লিয়ার হলো? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই একটা বিষয়। আর ২ নাম্বার হচ্ছে টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। টেম্পারেচারের উপরে ডিপেন্ড করেও কখনো তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হয়, কখনো তড়িৎ প্রবাহ মাত্রা কম হয়। তাহলে তোমাকে ২ টা ফ্যাক্টর মনে রাখতে লাগবে। এক হচ্ছে টেম্পারেচার, ২ হচ্ছে বিভিন্ন ভৌত অবস্থা। ভৌত অবস্থার মধ্যে যেমন পড়বে পরিবাহীর উপাদান, মানে এছাড়া দৈর্ঘ্য পড়বে, প্রস্থ পড়বে, পরিবাহীর মানে তারটা কতটা মোটা কতটা সরু,
যেমন মোটা তার হলে বেশি তড়িৎ প্রবাহিত হয়, সরু তার হলে কম তড়িৎ প্রবাহিত হয়। এবার তার যদি লম্বা হয় তাহলে তার তড়িৎ প্রবাহিত হবে কিন্তু অত ফাস্ট প্রবাহিত হতে পারবে না, বা তার যদি তোমার কম দৈর্ঘ্যের হয় সেক্ষেত্রে ফাস্ট প্রবাহিত হবে। মানে কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এই ফ্যাক্টরগুলোকে এক কথায় আমরা বলবো ভৌত অবস্থা। তাহলে উষ্ণতা আর ভৌত অবস্থা এগুলাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, এগুলাকে যদি চেঞ্জ না করি, অর্থাৎ পুরো এক্সপেরিমেন্ট আমরা একই দৈর্ঘ্যের তার, একই প্রস্থের তার, একই উপাদানের তৈরি তারের মধ্যে করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য বৃদ্ধি করি সেক্ষেত্রে আই এর পরিমাণটা বাড়বে, আর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি হ্রাস করি তাহলে আই এর পরিমাণটা কমবে। এই যে বক্তব্যটা এটা এখানে লেখা আছে, ধ্যান দিয়ে দেখো, এটা এখানে লেখা আছে, পড়লেই বুঝতে পারবে। দেখো কি লেখা আছে, যে উষ্ণতা উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, মানে অর্থাৎ আই এর কথা বলেছে, প্রবাহিত তড়িৎ প্রবাহ আই, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভি এর সাথে কোন সম্পর্কে আছে, এর সাথে সমানুপাতিক সম্পর্কে আছে। অর্থাৎ ভি ভি ভ্যারিজেস আই, অর্থাৎ ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটাই বিজ্ঞানিক ওহম দিয়েছেন। কে দিয়েছেন? বিজ্ঞানী ওহম দিয়েছেন। তার জন্য এটাকে বলা হয় ওহমস ল বা ওহমের সূত্র। এটা হচ্ছে ওহমস ল বা ওহমের সূত্র। দেখো ওহমস ল বা ওহমের সূত্রটা সবার বোঝা গেছে কি নাই? ওহমস ল বা ওহমের সূত্র প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাকে বলো। ওহমস ল বা ওহমের সূত্র খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছো মানে ওহমস ল ছাড়া তুমি চলতে পারবে না। ওহমস ল তোমাকে পড়তেই লাগবে। ঠিক আছে সবার? ওহমস ল। আচ্ছা, তাহলে ওহমের সূত্রটা আমরা কি পেলাম আরেকটু যদি আমরা এক্সপ্লেইন করি, তাহলে ভি ভ্যারিজেস আই পেলাম। এবার মনে রাখবা এই সিম্বলটাকে ভ্যারিজেস বলে, অর্থাৎ সমানুপাতিক সিম্বল। যদি আমরা এই সিম্বলটাকে তুলে দিই তার পরিবর্তে সমান সমান ধ্রুবক নিয়ে আসতে লাগবে। এই ভ্যারিজেস সিম্বলকে তুললে সমান সমান ধ্রুবক নিয়ে আসতে লাগে। ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট। অলরেডি তোমরা ফিজিক্সের কয়েকটা ক্লাস করেছো, তোমরা ধ্রুবকের অর্থ প্রত্যেকেই জানো। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে চেঞ্জ করা যাবে না, যেটা একই রকম থাকবে, সেটাকে আমরা ধ্রুবক বলছি। তো ধ্রুবক নিয়ে আসতে লাগে। তো এক্ষেত্রে কি করবো, ভি এই ভ্যারিজেস সিম্বলটাকে তুলে দিয়ে সমান সমান আমরা কে নিয়ে আসছি, কে আই। তো স্পেশালি এখানে কে নিয়ে আসা হয় না, এখানে স্পেশালি যেটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে আর নিয়ে আসা হয়। তাহলে আর আই, তাহলে কি পেলাম? ভি ইকুয়াল টু আর আই আমরা কিন্তু পেলাম। তো এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি, তখন এটাকে আমাদের লিখতে লাগবে ভি ইকুয়াল টু আইআর। এইটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। ইহাই ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা কি বলতো? ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল? এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, ভি ইকুয়াল টু আইআর। এখন এই আর কে কি বলা হবে? দেখো এখান থেকে যদি আমরা করি ভি ইকুয়াল টু আইআর, তাহলে আর ইকুয়াল টু কি পাবো? ভি বাই আই। তো এই আর কে বলা হবে রোধ। কি বলা হবে? রোধ, যাকে ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স ইকুয়াল টু বিভব, তড়িৎ বিভব, বাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এখন প্রশ্ন হচ্ছে কি এই আর রোধ বলতে কি বোঝায়? মনে রাখবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, সেটা তামার তার হোক, অ্যালুমিনিয়ামের তার হোক, কিংবা সিলভারের তার হোক, যে কোনো ওয়্যার বা যে কোনো পরিবাহী তার মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে
তখন ওই পরিবাহী কখনো চাইবে না তার মধ্য দিয়ে কারেন্ট যাক। তার জন্য ওই পরিবাহী প্রতিনিয়ত তার তড়িৎ প্রবাহকে বাধা দান করার চেষ্টা করে। প্রতিনিয়ত তড়িৎ প্রবাহকে কি করার চেষ্টা করে? বাধা দান করার চেষ্টা করে। যেমন আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি। প্রথমে আমি বললাম সিলভার, এটা ধরো আমি তার নিলাম, সিলভারের তার নিলাম, সিলভার। তারপরে আমি আরেকটা তার নিলাম, ধরো এটা নিলাম হচ্ছে তামা। এবার এবার আরেক ধরনের পরিবাহী আমি নেওয়ার চেষ্টা করলাম, অ্যাকচুয়ালি পরিবাহী নয়, ধরো প্লাস্টিক। প্লাস্টিক, তো এর মধ্য দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি প্রথমে, তারপরে এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম, তারপরে এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম। তো দেখা যাবে সিলভারের ক্ষেত্রে বাধা দান করার ক্ষমতাটা কম। সিলভারের ক্ষেত্রে বাধা দান করার ক্ষমতাটা কম, অর্থাৎ ওর মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে সে কম বাধা দেবে, কম বাধা দেবে। তো কম বাধা দেওয়ার জন্য এর মধ্য দিয়ে ইজিলি কারেন্ট প্রবাহিত হতে পারবে। অর্থাৎ তখন বলা হবে যেহেতু এই পরিবাহীটা কম বাধা দিচ্ছে তার জন্য এটা রোধ কম, এটা রোধ কম, রাইট। আর এই পরিবাহীটা আমরা যদি তামার ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব যে সিলভারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট গেছে বা যত ফাস্ট কারেন্ট যেতে পারছে, যত ইজিলি কারেন্ট যেতে পারছে, তামার মধ্য দিয়ে কারেন্ট তো যাচ্ছে, বাট সিলভারের মতো অত ফাস্ট না, অত ইজিলি যেতে পারছে না। কেন? কারণ হচ্ছে সিলভার কি করে, মানে মাঝারি মানের বাধা দান করে, মাঝারি মানের বাধা দেবে। মানে এই তিনটার কম্পারিজনে যদি বলি আর কি, মাঝারি মানের বাধা দেবে, মানে তড়িৎ প্রবাহে মাঝারি মানের বাধা দেবে। অর্থাৎ সেক্ষেত্রে বলবো এর রোধ মাঝারি মানের, এর রোধ হচ্ছে মাঝারি মানের। আর যদি আমরা প্লাস্টিকের কথা বলি, এর মধ্য দিয়ে কারেন্ট কোনো রূপে যাবে না, কোনো প্রকারেই যাবে না। কেন? কারণ এর বাধা দান করার ক্ষমতা সর্বোচ্চ, বাধা দান করার ক্ষমতা, বাধা দান করার ক্ষমতা সর্বোচ্চ, কাজে এর মধ্য দিয়ে কোনোরূপ কারেন্ট যাবে না। ঠিক আছে, এটাকে বলা হবে এটার বাধা দান করার ক্ষমতা সর্বোচ্চ, অর্থাৎ এটার রেজিস্ট্যান্স বা রোধ, রোধ হাইয়েস্ট, রোধ সর্বোচ্চ। তো যাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা রোধ সর্বোচ্চ, ফাইনালি তাদেরকেই আমরা বলছি অন্তরক। একটু আগে বললাম না অন্তরক, যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না, তাদের সেগুলোকে কি বলা হয়? অন্তরক। তো এর মধ্যে দিয়ে কারেন্ট একদমই যেতে পারবে না, তার জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অন্তরক। সবার কাছে বোঝা গেছে এটা? বলো। তো এটা এখানে লেখা আছে, এটা এখানে লেখা আছে, কি লেখা আছে দেখো, এটাই আমরা পড়ব যে পরিবাহী রোধ কাকে বলছে? পরিবাহী রোধ, রোধ যাকে ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স। পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা দেয়, অর্থাৎ পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে কি করবে? বাধা দান করবে, অর্থাৎ তার মধ্য দিয়ে যাতে তড়িৎ প্রবাহিত না হয় সেই বিষয়টাকে সে দেখবে। তো এইটাকে কি বলা হবে? এটাকে বলা হবে রোধ। আচ্ছা, রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। আর ওহম সিম্বলটা হচ্ছে এরকম, হ্যাঁ, এটা হচ্ছে ওহম সিম্বল, মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, এটা আমরা তুল্যাঙ্ক রোধ পরের দিন পড়বো, একবারে এত কিছু বুঝতে পারবে না, সব গুলিয়ে যাবে না হলে। সায়েন্স কি বলো তো, সায়েন্স তোমাকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ পড়তে লাগবে, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করতে গেলেই দেখো যে মাথা পাগল হয়ে যাবে। সায়েন্স তোমাকে ডেলি বেসিসে পড়তে লাগবে এবং ধীরে 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 নিজেকে তুলতে লাগবে। আচ্ছা, তারপর দেখো তার রোধ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এটা আমরা বলে, আচ্ছা থাক এতদূর পর্যন্তই, কারণ অত নিতে পারবো না। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? বলো, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? এটা একটু টাইম লাগবে, এই চ্যাপ্টারটা একটু টাইম লাগবে, বুঝে বুঝে করতে লাগবে। তবু তো এখানে ফার্স্ট হচ্ছে, যেহেতু আমি সব ম্যাক্সিমাম জিনিস টাইপ করে রেখেছি, বোঝানোর জিনিসটা শুধু আমি এখানে বোঝাচ্ছি। দেখো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? তো তোমাদের কাজ হচ্ছে, হ্যাঁ। যারা যারা প্রথম ক্লাসটা করো না, এটার ফার্স্ট ক্লাসের রেকর্ডিংটা তোমাদের দেওয়া আছে, ওই ফার্স্ট ক্লাসের রেকর্ডিং 1টা দেখবে,
দেখো যদি শিখতে হয়, পরীক্ষায় যদি নম্বর পেতে হয়, তাহলে আমি বলছি রেকর্ডিং 1টাকে আগে দেখবে, দেন এই যে রেকর্ডটা এটাকে আবার তোমাকে দেখতে লাগবে, মানে দেখে নিলাম মানে হয়ে গেল না, মানে এখানে কনসেপ্টের ব্যাপার আছে। রেকর্ডিং 2 দেখবে, এই দুটাকে রিভিশন করে আর অলরেডি খাতার মধ্যে লিপিবদ্ধ করবে, অলরেডি খাতার মধ্যে লিখবে, এই যে এই লেখাগুলো লিখবে, যেগুলো আমি বোঝালাম সেগুলো লিখবে অলরেডি, ঠিক আছে? তো খাতার মধ্যে নোট করবে, প্লাস হচ্ছে দুটা ভিডিওকে দেখবে, দেখার পরে যথারীতি রিভিশন করে থার্ড ক্লাসে তবেই জয়েন করবে। আদারওয়াইজ কিন্তু থার্ড ক্লাসে কি বলো তো, মানে কিছুই বুঝতে পারবে না যদি না তুমি রিভিশন করে আসো, কারণ থার্ড ক্লাসে ওই টার্ম আমি কিছুই আর উল্লেখ করব না, ভোল্টেজ ডিফারেন্স, তারপর হচ্ছে রোধ, তারপর তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো কিছুই বলবো না। এর উপর বেস করে অন্যান্য টার্ম আসবে, অন্যান্য কিছু আমরা শিখবো। বুঝতে পেরেছো? তো এই দুটা ক্লাস যারা করবে তারা কিন্তু থার্ড ক্লাস বুঝতে পারবে, আর যারা করবে না তারা বুঝতে পারবে না, এটা কিন্তু নিজস্ব দায়িত্ব, আমি কিন্তু বলে দিলাম। তাহলে সায়েন্স তোমাদের এতদূর পর্যন্তই থাকলো, ঠিক আছে?